রোজ সকালের মতো আজ উপস্থিত হয়েছে উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগল পালন অত্যন্ত লাভজনক একটি ব্যবসা। মালদার শরৎপল্লীর বিদ্যুৎ কুমার গুপ্ত প্রায় ৩ বছর ধরে বাংলার কৃষ্ণ ছাগল পালন করে যথেষ্টই লাভবান হয়েছেন। তিনি ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রাণীর পরিচর্যাও সেই মতো করে থাকেন। শীতকালে ছাগলের বাসস্থান, খাদ্য এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে অভিজ্ঞ প্রাণীপালক তার অভিজ্ঞতার কথা জানালেন। ছাগল পালন করতে গেলে আপনার নানা রকম ঋতুতে নানা রকমভাবে পরিচর্যা করতে হয়। যেমন এখন শীত পড়েছে, এই ডিসেম্বর এবং জানুয়ারি এই দুটো মাস একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে। ঘরে যেন আলো বাতাস সেরকমভাবে রাত্রে যেন না ঢুকে, দিনে ঢুকবে ঠিক আছে, দিনে পর্দা করে দিতে হবে। যে জানলাগুলো আছে তাতে পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে রাত্রিবেলা, এবং পারলে টালির ঘর হলে উপরে তিরপালও দিয়ে দেওয়া যায়, তাতে একটু গরম হবে এবং ভালো হবে। আর ভিতরে যদি বাতার মাচা করা থাকে তাহলে অসুবিধা এমনি কিছু নেই। যদি না থাকে তাহলে ঘরটা ভালো করে পরিষ্কার করে মাঝে মাঝে একটু করে আমের পাতা একটু পুড়ালেন, একটু খড় করলেন, তাহলে ঘরটাও শুকিয়ে যাবে। এবং ছাগলের এখন বিশেষ করে এই দুটো মাস কিছু খড় ঘরের এক সাইডে দিতে হবে, মেঝেতে দিতে হবে। মেঝেতে দিলে এটাই উপকার হবে যে ছাগল হলে এদিক ওদিক দৌড়াবে না, ওই খড়ের উপরেই গিয়ে কিন্তু ওরা বসবে এবং পায়খানা পেচ্ছাপ খড় থেকে বেরিয়েই করে। ঠান্ডাটা খড়টাতে লাগে না। খড়টা দিলেন, সকালবেলা আবার তুলে বাইরে ফেলে দিলেন রোদ্রে, শুকিয়ে গেল ওই খড়টাকে আবার ওখানে ফেলে দেন, তাহলে খরচাটাও অনেক কম হবে। অত বেশি খড় লাগবে না, একই খড় দিয়ে আপনার 1 মাস চলে যাবে। শীতকালে হোক আর যে কোনো সময় হোক, 12 মাসের জন্যই আমি কথাটা বলছি। ঘর প্রত্যেক দিন পরিষ্কার করতে হবে, প্রত্যেক দিন। ঘর পরিষ্কার না করলে কিন্তু ছাগলের অসুখ বিসুখ নানা রকমভাবে জড়িয়ে যাবে। এবং 7 দিন পর একদিন ফেনাইল বা 7 দিন পর একবার চুন দিলেন, এই নানা রকম জিনিস দিয়ে ঘরটাকে ভালো করে পরিষ্কার করবেন। ঘর যত পরিষ্কার রাখবেন ছাগলের অসুখ বিসুখ তত কম থাকবে। এই সময় বিশেষ করে একটু কৃমিনাশক ওষুধটা দিবেন। এমনি ছাগলের অসুখ বিসুখ এই সময় খুব কম হয়। ছাগলের এই সময় ঠান্ডার একটু থাকে, ছাগলের গ্রোথ ভালো হয় না। তার জন্য বজরা ঘাস খাওয়াতে পারেন, এবং দানা যেটুকু বা চানা যেটা দেন, ভুট্টা বা গম, তার পরিমাণটা ডবল করে দিতে হবে। যদি কোনো ছাগলকে 25 গ্রাম দিয়ে থাকেন তাহলে সেটাকে 50 গ্রাম করে দিতে হবে। এই দানাটা খেলে ঠান্ডাটা ওদের কম লাগবে, গ্রোথটা ঠিক থাকবে, গ্রোথে কোনো মার হবে না। ভুট্টা দেন, আপনি গম দেন। এটা হচ্ছে এখন সবচেয়ে কম খরচে এই ভুট্টা আর গমটাই পাবেন। অন্য জিনিসের দামটা অনেক বেশি লেগে যাবে। ভুট্টাতে এনার্জি আছে, গম খেলেও আপনার গমের প্রোটিন ভালো আছে। ঠান্ডা লেগে দেখবেন যে হয়তো সর্দি ফর্দি লাগতে পারে, ওটা এমন কোনো ব্যাপার না। একটু দেখবেন টেম্পারেচার আছে কিনা, একটু টেম্পারেচার ওষুধ বিষুধ দিলেই 2-3 দিনের মধ্যে ওটা আবার সেরে যাবে, ঠিক হয়ে যাবে। মহামারী আকারের কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। তবে বছরে একবার পিপিআর ভ্যাকসিনটা কিন্তু করে রাখা দরকার। 6 মাস পর পর যদি পিপিআর ভ্যাকসিনটা করে রাখেন তাহলে অনেক অসুখ বিসুখ কমে যাবে। এই শীতের সময় ছাগলেরা জল খায় না, জল খুব কম খায়। যদি সম্ভব হয় একটু গরম করবেন, না হলে টিউবওয়েল যদি থাকে সবচেয়ে ভালো, 2 বালতি জল টিউবওয়েলে চেপে ফেলে দেন, ভিতর থেকে দেখবেন যে গরম জলটা আসছে। গরম জলটা আসলে যদি আপনি দেন, ছাগল দেখবেন খুব সুন্দরভাবে গিয়ে লবণ আর গরম জল খুব ভালোভাবে খেয়ে নেবে। সকালে একবার দিয়ে দেবেন, বিকালে একবার দিয়ে দেবেন, ব্যাস হয়ে গেল। আর অসুবিধা হবে না। যেহেতু আশপাশে ঘাস খুব কম পাবেন, শীতকালে ঘাস ভালো হয় না, ওটা অল্পটুকু জায়গায় একটু যদি বজরাটা লাগাতে পারেন, ওটাই আপনি মাঝে মাঝে কাটেন আর খাওয়ান, ওটা থেকে আবার গজিয়ে বজরা হবে। যে এই সময় সবুজ ঘাসটা খুব দরকার, ছাগল হোক আর গরুই হোক। আপনি এখন খুব সকালে ছাড়বেন না, মোটামুটি 9টার আগে ঘর থেকে বের করবেন না। আর ঘরে ঢুকালে 3টে 3:30-র মধ্যেই মাঠ থেকে নিয়ে এসে ঘরে ঢুকিয়ে দেবেন, কারণ শীতটা যেন ওদের না গায়ে লাগে। 3 বছরের অভিজ্ঞতা, এটাই আমার মনের মধ্যে এসছে যে খাবার যদি ঠিক রাখা যায়, দানাটা যদি একটু শীতের সময় বেশি দেওয়া যায়, সবুজ ঘাসটা একটু যদি বেশি দেওয়া যায়, তাহলে ছাগলের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এবং টাইমটা একটু মেনটেন করবেন। সকালে ভোরবেলায় ছাড়বেন না, 9টার দিকে ছাড়বেন, একটু রৌদ্র উঠে যায় তারপরে ছাড়বেন। আর রৌদ্র থাকাকালীনই ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। এখন আমার ফার্মে মোটামুটি 100-র উপরই ছাগল আছে। আমার সব যেগুলো আছে ব্ল্যাক বেঙ্গল গোট, এই
ছাগলটাই আমি পালন করি, অন্য ছাগল করি না। মানে বাজারে এর মাংসের চাহিদাও খুব বেশি। 2 বছরে 3 বার বাচ্চা দেয়। বাচ্চাগুলো মোটামুটি 6 মাস 8 মাস পর পরই বিক্রি করে দিই। বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। একটি লেবু গাছে পূর্ণ ফলন আসতে প্রায় 3-4 বছর লেগে যায়। এই সময় লেবু বাগানের ফাঁকা জমিতে মরশুমি ফসল চাষ করে বাড়তি আয় সম্ভব। উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা ব্লকের প্রগতিশীল চাষী ননীগোপাল পোদ্দার তার 7 বিঘে জমিতে প্রধান ফল হিসেবে লেবুর চাষই করছেন। লেবু গাছ ছোট থাকায় লেবুর সাথে সাথী ফসল হিসেবে এই সময় সর্ষে চাষও করছেন তিনি। এই ধরনের মিশ্র চাষে তার অভিজ্ঞতা সম্পর্কে জানালেন তিনি। 3 বছর পরে ফলন আসে, প্রথম ফলন 4 বছর থেকে ভালো ফলন দেয়। এই 3-4 বছর আমরা জমিটা ফাঁকা থাকে, কারণ লেবু গাছ 8 হাত বাই 10 হাত এইভাবে লাগানো। মাঝখানের জমি ফাঁকা থাকে, প্রথম অবস্থায় চারা ছোট থাকে। এই জায়গা পড়ে না থেকে সাথী ফসল হিসেবে করে 3 বছর ভালোভাবে চাষ করা যায়। এইবার 2 বছর হলো আমি সরষে করেছি। এর আগে ডাল, কলাই এই ধরনের চাষগুলো করেছি, যাতে আমার এই লেবু গাছটাও তদবির হয়ে যায়, জমিটা পরিষ্কার থাকে, সঙ্গে ইনকামও হয়। 3 বছর পরের থেকে আর এতে চাষ করা চলবে না। লেবু চাষ 3 বছর হয়ে গেলে খরচটা কম বলতে তখন এই জমি পরিষ্কার করা লাগবে না, একটু ঘাস মারা ওষুধ দিলে জমি পরিষ্কার থাকবে, আর ছায়ায় ঘাস হবে না। আমি চারা কিনে নিয়ে এসে করেছি। যখন মূল জমিতে আমি চারা লাগাই তখন জমিটাকে চাষ দিয়ে এবং সারা জমিতে গোবর সার দিয়ে, যাতে সাথী ফসল হিসেবে যে চাষগুলো করব পরবর্তীকালে গোবর সার আর সারা জমিতে ছড়ানোর দরকার হবে না। যখন লেবু গাছ প্রথম বছর লাগানো হলো, প্রথম বছর কোনো সার তেমনভাবে দেওয়া হয় না। 1 বছর পরে আমরা সার দিয়েছি 10-26 আর খোল, এইভাবে বর্ষার আগে এবং পরে দিয়েছি। যখন গাছটা একটু বড় হলো তখন সারের মাত্রাটা দ্বিতীয় বছরে একটু বেড়ে যায়, তৃতীয় বছরে আরও বেড়ে যায়। প্রথম গাছ প্রতি 200 গ্রাম 10-26, 400 গ্রাম হারে খোল গাছের গোড়া চারিপাশে ঘুরিয়ে দিই। যত গাছ বড় হয় এরিয়াটা তত বেশি করে নিয়ে বেশি সার ছড়াই, এবং সার ছড়ানোর পরে যদি বর্ষা না হয় সেচ দিতে হয়। বর্ষার আগে বলতে যখন হয়তো 2-4 দিন বর্ষা হলো সেই টাইমে, এবং বর্ষা বুঝে নরম মাটিতেই সার দিয়ে সেচ দেওয়া লাগে না। বর্ষার শেষের দিকেও সেই অবস্থায় যে বর্ষা শেষ হয়ে যাবে সারটা দিয়ে রাখি, বর্ষা হলে ঠিক হয়। তারপরে যখন শুকনো টাইমে বা বৃষ্টি হচ্ছে না সেই টাইমে হয়তো এই লেবু গাছে 2 বার সেচ দিলে চলে যায়। আমরা তো গাছ লাগিয়েছি 10 হাত বাই 8 হাত, বিঘাতে ধরেন 84টা গাছ। লেবু গাছের ফলন 3 বছর পরে কিছু গাছে ফলন দেখা যায়, 4 বছর থেকে আমরা লাভের হিসেবে যাই। প্রথম ধরেন 4 বছরে যে লেবুটা বিক্রি হলো সেটা বিঘায় 35 থেকে 40 হাজার টাকা করে বিক্রি করেছি। তাতে যে খরচ হয় বিঘা প্রতি অর্ধেক লাভ থাকে। যদি 40 হাজার টাকা বিক্রি হয় 20 হাজার টাকা অবশ্যই লাভ হবে। আর এবার আমাদের এই লেবু চাষে আরেকটা সুবিধা হচ্ছে কি, বাগান থেকে তারা ভেঙে দাম করে বিঘা হিসেবে দাম করে পুরো বাগানটা কিনে নেয়, তারা ভেঙে খরচ টরচ সব তাদের। এতে আমার কোনো আর খরচ চাপে না। একটা গাছে 500, 700, 800 এরকম পূর্ণাঙ্গ গাছে হবে, 5 থেকে 6 বছর হবে তখন এরকম ফলন আসবে। কিন্তু আমার এখনও সেটা আসেনি। বেশি নিচু জমি হলে লেবু চাষ করাটা ঠিক হবে না। লাগানোর পরে চারা অবস্থায় জল বেশি সহ্য করে না, কিন্তু 2 বছর 3 বছর হয়ে গেলে তখন যদি 10 দিনও জল বেঁধে থাকে হালকা মাত্রায় গোড়ায়, তাতেও লেবু গাছের অসুবিধা হয় না। কিন্তু যদি নিচু জায়গা নির্বাচন করা হয়ে যায় প্রথম অবস্থা থেকেই লেবু গাছের ক্ষতি হয়ে যাবে। এই কারণে জমি নির্বাচন ক্ষেত্রে একটু উঁচু জমি নির্বাচন করাটাই সঠিক। লেবু চাষে যখন গাছ বড় হয়ে যায় তখন তার মাটি খুব একটা কোপানো লাগে না। সেচ দিলে মাটি নরম হয়ে যায়, ওই সেচের উপরে তখন নিচে সার ছড়িয়ে দিলে শিকড় বাইরের দিকে বেরিয়ে যায়, তখন ওই নিচে নরম জমিতে সার দিলেই কাজ হয়ে যায়। এই কারণে খরচটা যত গাছের বয়স হবে তত খরচটা কমের দিকে থাকবে। আর কীটনাশক প্রতি বছরই 2 থেকে 3 বার
ব্যবহার করতে হবে, গাছ যত বড়ই হোক ছোট থেকেই। ছোট অবস্থায় গাছের কাণ্ড খাওয়া বা কচি কাণ্ডগুলোয় পোকা ঢুকে যায়, এই জন্য 2 থেকে 3 বার কৃষি দপ্তরে পরামর্শ মতো স্প্রে করি। লেবু গাছের উপরে 2-3 বছরে খরচটা এই সাথী ফসল থেকেই উঠে যায়, আমার জমিটাও পড়ে থাকছে না, আবার লেবু গাছ যখন ধরন আসবে সেই টাইম পর্যন্ত আমি খরচটাও পকেট থেকে লাগে না। যখন প্রথম মূল ধরনটা এলো, তারপর একটা মিনি ধরন বলে ওটাকে মিনি ধরন বলি। লেবু হওয়ার পরে আরেকটা ছোট ধরন আসে, যেটা মূল ধরনের চাইতে হয়তো সিকি পরিমাণ হলো, তাতে একটা খরচ বেঁচে যায়। সব মিলিয়ে বছরে ধরেন ওইটার খরচ বাদ দিলে হয়তো 10,000 টাকা খরচ হলো। এইবার উপরে যা বিক্রি হয় 30, 40, 35 এইরকমই একটা রেঞ্জ আছে। যদি বাজার খুব খারাপ না হয় তাহলে এরকমই বাজার হয়, বাজার খুব খারাপ হলেও 25, 30 এটা পাওয়াই যায়। এবার দেখুন জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। চিঠিপত্র, টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকরা আমাদের কাছে যে সমস্ত প্রশ্ন রাখেন তার উত্তর নিয়েই সাজানো হলো জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। অন্নদাতা দপ্তরে একই বিষয় নিয়ে 3 জন জানতে চেয়েছেন। বীরভূম জেলার ময়ূরেশ্বর 1 নম্বর ব্লক থেকে ধ্বজাধারী মজুমদার, শিলিগুড়ি থেকে অশোক দাস এবং বীরভূমের নানুর থেকে শেখ আলালউদ্দিন। এরা 3 জনেই ইন্ডিয়ান রানার প্রজাতির হাঁস পালন করতে চান। এই হাঁসের বৈশিষ্ট্য এবং হাঁসের বাচ্চা কোথায় পাওয়া যাবে তা তারা জানতে চেয়েছেন। হাঁসের একটি প্রজাতি হলো ইন্ডিয়ান রানার। এই হাঁসের বৈশিষ্ট্য হলো এরা গলা উঁচু করে রাখে। এর রং সাদা, কালো বা সাদা কালো খয়েরি মেশানো হতে পারে। এই হাঁস ছটফটে স্বভাবের, দৌড়ে চলে। দেশি হাঁসের চেয়ে এদের ডিম উৎপাদন ক্ষমতা বেশি। সবচেয়ে বেশি ডিম দেয় খাকি ক্যাম্বেল প্রজাতির হাঁস, বছরে 250 থেকে 300টি। কিন্তু অর্ধ মুক্তাঙ্গন পদ্ধতিতে পালনের ক্ষেত্রে খাকি ক্যাম্বেলের চেয়ে ইন্ডিয়ান রানার জাতটি বেশি উপযোগী, কারণ এই প্রজাতির হাঁস কষ্ট সহিষ্ণু এবং এর মৃত্যু হার বেশ কম। একটি ইন্ডিয়ান রানার স্ত্রী হাঁস বছরে 150 থেকে 200টি পর্যন্ত ডিম পাড়ে। ডিমের রং সবুজাভ সাদা। ইন্ডিয়ান রানার প্রজাতির পুরুষ হাঁসের ওজন 1.6 কেজি থেকে 2.3 কেজি এবং স্ত্রী হাঁসের ওজন 1.4 কেজি থেকে 2 কেজি পর্যন্ত হয়ে থাকে। ইন্ডিয়ান রানার প্রজাতির হাঁসের বাচ্চা সংগ্রহের জন্য আপনারা মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রে প্রাণী বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কৃষি বিজ্ঞান কেন্দ্রের ঠিকানা ও প্রাণী বিশেষজ্ঞের মোবাইল নম্বর এখানে দেওয়া হলো। আবার ফিরে এলাম অনুষ্ঠানে। পুষ্টিকর এবং নিরামিষ খাদ্য হিসেবে মাশরুম যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। বাণিজ্যিকভাবে আমাদের রাজ্যের খোলা পরিবেশে পোয়াল ছাতু এবং ধিংড়ি ছাতু এই 2 ধরনের মাশরুমের চাষই হয়ে থাকে। বাণিজ্যিকভাবে মাশরুম চাষ করে অনেকেই জীবিকা নির্বাহ করে চলেছেন। নদিয়া জেলার কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের অশোকনগর গ্রামে সরকারি উদ্যোগে আত্মা প্রকল্পের সাহায্যে একটি মহিলা স্বনির্ভর দলকে মাশরুম চাষের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মহিলা স্বনির্ভর দলের সদস্য প্রণতি বিশ্বাস ধিংড়ি মাশরুম চাষের প্রযুক্তি সম্পর্কে বললেন আমাদের। আমরা মাশরুম চাষ করতে গেলে একটা সিলিন্ডার তৈরি করতে গেলে প্রথমে আমাদের 4 আটি খড় কাটতে হয়। এই 4 আটি খড় কাটার পরে সেই খড়গুলোকে আমরা জল দিয়ে ভেজাচ্ছি। জল দিয়ে 2-3 বার ধুয়ে নেওয়ার পরে সেটা চুন জলে 5 থেকে 7 ঘন্টা আমরা ভিজিয়ে রাখছি। এরপরে চুন জল থেকে তুলে নেওয়ার পর আমরা ওটাকে ছেঁকে মোটামুটি জলটা ঝরিয়ে একটা আলুর বস্তার মধ্যে ভরে আমরা সেটাকে একটা ড্রামে ভর্তি করে সিদ্ধ করে নিচ্ছি বা বয়েল করে নিচ্ছি। বিচুলিটাকে তাকে শুদ্ধ করতে হবে যাতে জীবাণুমুক্ত হয়ে যায়। এরপরে আমরা একটা প্যাকেটের মধ্যে 200 গ্রাম বীজ থাকে, সেই বীজটা দিয়ে একটা 16x24 যে প্যাকেট আছে সেই প্যাকেটের মধ্যে আমরা প্রথমে বিচুলিটা, তারপরে আমরা একবার করে বীজটা ছেটাচ্ছি। এর মধ্যে আমরা কোনো ওষুধ বা কোনো সার আমরা প্রয়োগ করব না।
এখানে আমরা বীজটা দিচ্ছি একবার আর একবার বিচুলি দিচ্ছি। এইভাবে আমরা পরপর 4টে ধাপে বিচুলি এবং বীজটা দিয়ে আমরা প্যাকেটের মুখটা বন্ধ করে রাখছি। মোটামুটি 18 থেকে 20টা আমরা ছিদ্র করে দেব, যাতে ওই যে ছত্রাকটা সেই ছত্রাকটা ওর ভেতরে বড় হতে পারে এবং নিঃশ্বাস নিতে পারে। ছিদ্র করে দিচ্ছি প্লাস্টিকের গায়ে। আমাদের রোদ্দুরের দরকার নেই, কিন্তু একটু হালকা আলো বা বাতাস হবে সেরকম একটা স্থানে আমরা রেখে দিচ্ছি। 18 থেকে 20 দিনের মধ্যে ওটার গায়ে আর কোনো রকমে আমাদের হাত দেওয়ার দরকার নেই। 25 দিনের মধ্যে ওটা সম্পূর্ণ মাইসিলিং তৈরি হয়ে যায় এবং সম্পূর্ণ প্যাকেটটা সাদা হয়ে যায়। তারপরে ও আস্তে আস্তে নিজে থেকে বেরিয়ে আসতে শুরু করে। যখন বেরিয়ে আসে তখন ওই কুড়ি অবস্থায় আমরা ওটাকে জল স্প্রে করি। সেই জল স্প্রে করার পরে আমরা সেটাকে 5 থেকে 7 দিনের মধ্যেই আস্তে আস্তে অনেকটা বড় হয়ে যায় এবং খুব সুন্দর দেখতে হয়। তখন আমরা ওটাকে তুলে নিয়ে বাজারজাত করে থাকি। এখন ওয়েস্টার্ন মাশরুমটা তৈরি করছি। মাশরুম আমাদের দেশে অনেক প্রকারের হয়, বোতাম মাশরুম, আর তারপরে মিল্কি মাশরুম আছে, আর পোয়াল ছাতু আছে। আমাদের আত্মা প্রকল্পের সহায়তায় বিভিন্ন যে যন্ত্রপাতিগুলো লাগে সেই সমস্ত যন্ত্রপাতিগুলো পেলে আমরা সারা বছরই এই মাশরুমটা চাষ করতে পারবো। এই মাশরুম চাষ করে আমরা এখানে ভালো মতন বাজারজাত তৈরি করব বা মাশরুম সকলকে খাওয়ানো শেখাবো, বা মাশরুমের যে পুষ্টিগুণ সেটা সবাইকে বোঝাবো। মাশরুমে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে এবং মাশরুম আমরা নানাভাবে ব্যবহার করতে পারি, নানাভাবে রান্না করতে পারি। যেমন মাশরুমের পকোড়া, মাশরুমের তরকারি, মাশরুমের পরোটা, বিভিন্ন রকম মাশরুমের পায়েস, আরও বিভিন্ন রকম খাবার আছে যেগুলো খুব সুস্বাদু। আর আমাদের পরবর্তী পদক্ষেপ আছে মাশরুম দিয়ে আমরা আচার তৈরি করব, মাশরুম দিয়ে আমরা বড়ি তৈরি করব। একটা মাশরুমের প্যাকেট থেকে আমরা যখন তৈরি করি সেই মাশরুমটা প্রথমে প্রায় 800-900 গ্রাম করে আমরা মাশরুম পেয়ে থাকি। এই মাশরুমটা তৈরি করতে আমাদের 25 থেকে 30 দিন সময় লাগে। এরপরে আবার সেই একই প্যাকেট থেকে আবারও প্রায় 10 দিন পরে আমরা আবারও মাশরুম পাই। তখন একটু ফলনটা কমে যায়, তখন প্রায় 500-700 মতন মাশরুম পাই। তারপরে আবারও 30 দিন মানে 40 দিনের মাথায় আবার আমরা এই মাশরুমটা পাই। তার মানে আমরা দেখা যাচ্ছে এখানে একটা প্যাকেট তৈরি করলে 50 দিনের মধ্যে আমরা একটা মাশরুমের বেড থেকে 3 বার ফসলটা পাই, যেখানে আমাদের খরচ হচ্ছে মাত্র 50 টাকা এবং আমরা ইনকাম করতে পারছি 250 থেকে 300 টাকা। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম আছে। শুকনো মাশরুমটাও আমরা মাশরুম শুকিয়ে আমরা ভালো জায়গায় অনেক বড় বাজারেও বিক্রি করতে পারি। এখানে আমাদের আয়ের একটা পথ একদম প্রশস্ত হয়ে আছে। মাশরুম আমরা তৈরি করলাম, কিন্তু মাশরুম তৈরি করার পরে যে আমাদের বিচুলিটা থাকছে, আমরা ওই বিচুলিটা দিয়ে আমরা কিন্তু ভার্মি কম্পোস্ট তৈরি করতে পারি এবং বিচুলি দিয়ে বা গরুর গোবর দিয়ে আমরা যে সারগুলো তৈরি করব সেগুলো আমরা জৈব সার হিসাবে জমিতে দিতে পারি। সেখানে আমাদের কোনো রকমেই মানে আমাদের জমির কোনো ক্ষতি হবে না, বরং উর্বরতা বৃদ্ধি পাবে। অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে, আপনারা আর কি দেখতে চান জন ডিয়ার অন্নদাতা অনুষ্ঠানে জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।